আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর একটা ম্যাচে পর্তুগালের শেষ হাসিটা হাসলো। ওয়েফা নেশনস লিগের ট্রফিটা আরও একবার পর্তুগিজদের ঘরে। এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর এই দলটা ২৬ বিশ্বকাপের দিকে এই মুহূর্ত থেকে তাকাতে পারে এবং সেই প্ল্যানটাতে কোচ রবার্টো মার্টিনেজের সেই প্ল্যানটাতে রোনালদো যে থাকবেন একেবারে গ্যারান্টেড। যতটুকু সংশয় ছিল সেমিফাইনাল ফাইনালে পারফরমেন্সের মাধ্যমে সেটা কিন্তু দেখিয়েছেন। প্রায় ৪০-৪১ বছর বয়সে রোনালদোর আরও একটা হার না মানা মানসিকতার পারফরমেন্স আমরা দেখলাম। লামিন ইয়ামালকে কেন্দ্র করে অতিরিক্ত সমালোচনার কোনো রকমের গ্রাউন্ডে দেখছি না। হ্যাঁ, নুনো মেন্ডেসের কাছে এই যাত্রায় বিট হয়েছেন, তবে বয়সটা মাত্র ১৭। সামনে ইয়ামালের জন্য যে অনেক কিছু অপেক্ষা করছে সেটার আরও একটা প্রমাণ কিন্তু এই ম্যাচে আমরা দেখলাম। ইয়ামাল তার জায়গা মতো খেলতে পারেননি, তার মানে হচ্ছে স্পেন ফাইনাল থার্ডে চান্সেসটা ক্রিয়েট করতে পারেনি। তাই এই ম্যাচে ইয়ামালকে যদি আপনি খুব একটা বেশি ভালো পারফর্ম করেছেন এমন বলে সমালোচনা করেন, ওই সমালোচনার পেছনে কিন্তু একটা প্রশংসা থাকছে। এটা প্রমাণ করে স্পেনের এই অ্যাটাক লাইনটা মাত্র ১৭ বছর বয়সী সাবলাইম ট্যালেন্টের উপর আসলে কতটা নির্ভরশীল। তবে যার কথা লাস্ট বাট নট দ্য লিস্ট হিসেবে বলতে হবে নুনো মেন্ডেস। অনেকটা একক কৃতিত্বেই কিন্তু পার্থক্য তৈরি করেছেন। এই ম্যাচটাতে মেন্ডেস যে পারফরমেন্সটা দিয়েছেন সাম্প্রতিক সময়ে জাতীয় দলের কনটেক্সটে কোনো একজন ফুলব্যাকের দেখা আমার তো সেরা একটা পারফরমেন্স। নিজে একটা গোল করেছেন, রোনালদোকে দিয়ে একটা গোল করিয়েছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে নুনো মেন্ডেস কি ডিফেন্স কি অফেন্স, প্রায় প্রত্যেক জায়গা থেকে পর্তুগালকে ওই সময়েই তার বার্স্টিং পেসের মাধ্যমে খেলায় ফিরিয়েছেন, যে মোমেন্টটাতে মনে হচ্ছিল বা মোমেন্টগুলোতে মনে হচ্ছিল পর্তুগাল আসলে খেলা থেকে বের হয়ে যাচ্ছে। প্রথম গোলটার ক্ষেত্রে প্রতিপক্ষ ডিফেন্স লাইনের কিছুটা সুইচ অফ হয়ে যাওয়ার শাস্তি দিয়েছেন, স্পেস পেয়েছেন, গোল করেছেন। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে নিজে একটা দুর্দান্ত ড্রিবলের মাধ্যমে কিভাবে লামিন ইয়ামাল এবং এ ম্যাচে হরিফিক ফুটবল খেলা রাইট ব্যাক অস্কার মিঙ্গেজাকে ইকুয়েশন থেকে বের করেছেন, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবং ওই জায়গা থেকে যেখানে অ্যাসিস্ট করেছেন রোনালদোর মতো একজন প্লেয়ার ওই সুযোগটা মিস করবেনই বা কেন। একেবারে পারফেক্ট লেফট ব্যাক একটা পারফরমেন্স। মেন্ডেস একা পার্থক্য তৈরি করে দিয়েছেন, এটা বললেও অত্যুক্তি হবে না। কারণ এ ম্যাচে মেন্ডেসের পারফরমেন্সটা যদি আপনি বাদ দিতেন কিংবা একটা নর্মাল পারফরমেন্স যদি মেন্ডেস দিতেন তাহলে স্পেন ক্লিয়ার কাট ব্যবধানে এই ম্যাচটা জয় পেতে পারত। স্প্যানিশদের জন্য সেকেন্ড হাফে ডে লা ফুয়েন্তের ট্যাকটিক্স আমার কাছে কিছুটা হলো প্রশ্নবিদ্ধ লেগেছে। বিশেষ করে যে স্পেন বল পায় না থাকলে অনেক হাই প্রেস করে, সে স্পেন প্রতিপক্ষকে বল অ্যালাউ করেছে এবং গোলের জন্য বা তৃতীয় একটা গোলের জন্য সেভাবে স্পেনের মধ্যে ক্ষুধাটা দেখা যায়নি। পেদ্রি মাঠ থেকে নামার পরে এবং ইস্কো মাঠে নামার আগ মুহূর্ত পর্যন্ত মিডফিল্ডে সে কন্ট্রোলটা স্পেন কিন্তু পায়নি। এটা একটা বিশাল রকমের নেগেটিভ পয়েন্ট ছিল। আমি এর আগের ভিডিওতে বলেছি যে দিন শেষে ট্রফিগুলো জয়ের পথে ব্যালেন্সড একটা একাদশ সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ এমন একটা একাদশ বা বদলি প্লেয়ারের লিস্ট আপনার কাছে থাকতে হবে যেখানে ডিফেন্স, মিডফিল্ড এবং ফাইনাল থার্ডের মধ্যে একটা কম্বিনেশন থাকে। কোনো একটা ডিপার্টমেন্ট অতিরিক্ত ভালো, আরেকটা ডিপার্টমেন্ট অতিরিক্ত খারাপ, এটা হলে সে ব্যালেন্সটা নষ্ট হয়। স্পেনের ক্ষেত্রে সেটা একেবারে ক্লাসিক্যাল একটা কেস। এখানে যে ডিফেন্স লাইন, বিশেষ করে রাইট ব্যাক পজিশনে মিঙ্গেজা কিংবা রাইট সেন্টার ব্যাক পজিশনে নরম্যান্ড, এই সাইডটা এতটাই উইক লিঙ্ক ছিল যে যতবারই অস্কার মিঙ্গেজা বল পেয়েছেন, যতবারই লামিন ইয়ামাল ব্যাকট্র্যাক করতে একটু দেরি করেছেন, সে জায়গা থেকে একের পর এক আক্রমণ, প্রথমে নুনো মেন্ডেস এবং সেকেন্ড হাফে এসে তো বদলি হিসেবে নামা রাফা লিয়াও করেছেন এবং প্রত্যেকটা সময় স্পেনের এই ডিফেন্সটাকে নড়বড়ে বলে মনে হয়েছে। স্পেনের যদি আসলে বিশ্বকাপ স্বপ্নটা এখান থেকে শুরু করতে হয় বা ইউরোর পারফরমেন্সটা আরও একবার বিশ্বকাপের মঞ্চে অনুদিত করতে হয় তাহলে ডিফেন্স নিয়ে অনেক কাজ করতে হবে। আমার কাছে মনে হয় না যে দে লা ফুয়েন্তে তার যে স্কোয়াড আছে সেখানেও বেস্ট ডিফেন্সিভ সিদ্ধান্ত নিয়েছেন। এই জায়গা থেকে অনেক কাজ দে লা ফুয়েন্তের করা বাকি। এত অসাধারণ দলের পরও চিন্তা করা উচিত দিন শেষে পাউ কুবার্সি, ভিভিয়ানদের মতো প্লেয়ারদেরকে তিনি আসলে বেশি ব্যবহার করবেন কিনা। ফাইনাল থার্ডে আলভারো মোরাতার মতো ডেড কেস একজন প্লেয়ারকে বাদ দিয়ে শেষ পর্যন্ত অন্যান্য অপশন যেমন দানি ওলমো, ফেরমিন লোপেজ অথবা ফার্নান্দো তোরেসের মতো অপশনগুলো তিনি শেষ পর্যন্ত ফিরিয়ে আনবেন কিনা। অন্যদিকে পর্তুগালের ভিউ পয়েন্ট থেকে চিন্তা করলে একটা জিনিস স্পষ্টত বলি, আরও একবার বলছি, আপনি গোলকিপার হিসেবে বিশ্বের সেরা গোলকিপারদের তালিকায় থাকবেন, অন্তত পেনাল্টি সেভিং স্পেশালিস্ট হিসেবে এমন একজন গোলকিপার ডিয়েগো কস্তা আছেন, সামনে রুবেন ডিয়াজের মতো অভিজ্ঞ সেন্টার ব্যাক আছেন, লেফট ব্যাক পজিশনে মেন্ডেস তো এই মুহূর্তে নিজেকে সবচেয়ে সেরা দাবি করতে পারেন, মিডফিল্ডে ভিতিনা সিলভার মতো প্লেয়ার আছে, ভিতিনা তো এই সিজনে এক কথায় অসাধারণ ফর্মে আছেন। ফাইনাল থার্ডে ব্রুনো ফার্নান্দেজ ক্রিয়েটিভ, পেদ্রো নেতোর স্পিডটা কাজে লাগানো যায়। ফাইনাল থার্ডে ক্রিস্টিয়ানো রোনালদো এখনও জায়গা মতো বল পেলে, লিথান একজন গোল স্কোরার, গনসালো রামোসের মতো অপশন আছে। সব মিলিয়ে পর্তুগালের এই দলটাকে আমি আরও একবার সবচেয়ে সেরা দল বলবো না, তবে এখানে একটা ব্যালেন্স আছে, অর্থাৎ ডিফেন্স, মিডফিল্ড এবং ফাইনাল থার্ডে কাছাকাছি মানে শক্তিমত্তা আছে। এটার সাথে যদি আপনি উইনিং মেন্টালিটি, জয়ের একটা তীব্র ক্ষুধা যোগ করেন তাহলে
ক্রিস্টিয়ানো রোনালদো, রোবার্টো মার্টিনেজের পর্তুগাল এই জায়গা থেকে 26 বিশ্বকাপের অন্তত সেমিফাইনাল পর্যন্ত টার্গেট করতে পারে। যদি টিম স্পিরিটটা ওই জায়গায় থাকে, 26 বিশ্বকাপে পর্তুগাল সত্যিকার অর্থে খুব ভালো একটা অবস্থান থেকেই যাবে। আমার কাছে অন্তত মনে হয় যাওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।